মাস্টার্স শেষ বর্ষের তোমাদের শিক্ষার্থী তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাদেরকে তো গৃহায়ন ও বসতি ভূগোল পড়াই এই কোর্সটা। তো এই কোর্সের আমরা দ্বিতীয় অধ্যায়ে তো আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি, বসতির কিভাবে তৈরি হলো, বসতির উৎপত্তি এবং বিকাশ সম্পর্কিত একটা। তো আজকে আমরা ওই একই অধ্যায়ের বসতির উৎপত্তি এবং বিকাশ সম্পর্কিত একটা একটা তত্ত্ব পড়ার চেষ্টা করব। সেটা ডক্সিয়াডিস কর্তৃক বসতির বিবর্তনবাদ নামে একটি তত্ত্ব আছে। তো এই ডক্সিয়াডিস নামক উনি হচ্ছেন একজন গ্রিক স্থপতি, প্রখ্যাত গ্রিক স্থপতি। তো উনি বলেছেন যে মানব জাতির জ্ঞানের একটা সবচেয়ে বড় একটা শূন্যতা বসতির উৎপত্তি সম্পর্কিত মানুষের কোনো তত্ত্ব উনি এখনো দেখেন। তো এই শূন্যতাকে সামনে রেখে উনি কিভাবে একটি অসংগঠিত জনগোষ্ঠী থেকে মানুষ কিভাবে একটি পৌরপুঞ্জ তৈরি করল, এই ইতিহাসকে তিনি একটি তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এটি হচ্ছেন একজন গ্রিক স্থপতি। তো এই মানব বিবর্তনের এই ইতিহাস তিনি একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে উনি দেখানোর চেষ্টা করেছেন। তো এবং এই বিবর্তনের ইতিহাসকে ডক্সিয়াডিস 5টি ভাগে ভাগ করেছেন। যেমন উনি 5টি ভাগের মধ্যে উনি বলেছেন যে পৃথিবীর সব কিছুরই একটি আয়ুষ্কাল আছে, মানে সব কিছু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে বা টিকে থাকে। তো সময় বাড়ার সাথে সাথে প্রকৃতির নিয়মে এগুলো একসময় হারিয়ে যায়। তো হারিয়ে যায় ঠিক এভাবে বলবো না আমরা, যে প্রতিনিয়ত এগুলো পরিবর্তন হতে থাকে, কিন্তু এই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আবার নতুনের জন্ম হতে থাকে। তো এটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি বলার চেষ্টা করি, যেমন এই প্রাচীনকালের যে বসতিগুলো ছিল বা আদিমকালের যে বসতি, আদিমকালে মানুষ গুহায় বাস করত। তো এর পরবর্তীতে মানুষ যখন একটু আবার সচেতন হলো, তখন ওরা একটা ছাউনিওয়ালা, তারপরে এরপরে বেড়া দিয়ে একটা বেষ্টনী তৈরি করত। কিন্তু এই বেষ্টনী এবং এই ছাউনি দেওয়াটাই কিন্তু পরবর্তীতে এই যে আমরা আধুনিক কালের যে বসতিগুলো দেখি, এগুলোই কিন্তু মানে আধুনিক বসতির মূল ভিত্তি ওই যে প্রাচীনকালের ছাউনি দেয়া, বেড়া দেওয়া বসতিগুলো। তার মানে আমরা পুরাতনকে পরিবর্তন করে নতুন একটা বসতির আমরা জন্ম দিয়েছি। তো আমরা এই যে ওই কথাটা একটু বলি, যে গ্রিক স্থপতি ডক্সিয়াডিস উনি বলেছেন যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উইকনেস ইন আওয়ার হিউম্যান নলেজ অফ হিউম্যান সেটেলমেন্টস ইজ দ্য অ্যাবসেন্স অফ দ্য থিওরি অফ এভলিউশন, মানে বিবর্তনের কোনো থিওরি নেই। তো এই ইতিহাসকে তিনি 5টি ভাগে ভাগ করেছেন। তো এখন আমরা দেখি, তো এই ভাগগুলো আমি যদি একটু বলি, সেটা উনি বলেছেন যে প্রথম ধাপ যেটাকে উনি অসংগঠিত বসতি বলেছেন, তারপরে দ্বিতীয় ধাপ যেটাকে উনি সুসংগঠিত বসতি বলেছেন, তৃতীয় পর্ব পৌর বসতির প্রাথমিক পর্ব, মানে কিভাবে পৌর বসতি শুরু হলো। এরপর চতুর্থ পৌর বসতির উত্তরণ পর্ব, এরপরে পঞ্চম পৌরপুঞ্জ পর্ব। তো উনি এই মানব বসতির বিবর্তনের ইতিহাসকে উনি এই 5টি পর্বের মাধ্যমে ভাগ করেছেন। তো এই 5টা পর্ব, এখন আমরা এই 5টা পর্ব সম্পর্কে একটু আলোচনা করি। যেমন এই যে প্রথম ধাপ যেটা, তো উনি বলেছেন এই প্রথম ধাপটা শুরু হয়েছে আনুমানিক 50,000 বছর। তো 50,000 বছর আগে এই ধাপটা শুরু হয়েছে।
তো এই সময়ে হচ্ছে মানুষ কিছু সময়ের জন্য স্থান পরিবর্তন করতে শিখেছিল এবং এটি সম্ভবত শুরু হয়েছে মানুষের শারীরিক বিবর্তনের কাল থেকে হচ্ছে এই সময়টা শুরু হয়েছে। তো এটাকে আবার বলা হচ্ছে এই বসতির এই ধাপের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ধরো যে এই সময়ে তারা হচ্ছে আগুনের ব্যবহার শিখেছে এবং আগুনের পরে হচ্ছে ওরা পশু এবং কৃষি আয়ত্ত করতে পেরেছে। তার মানে দেখো যে এই সময়ে হচ্ছে মানুষ সীমিত আকারে কৃষি এবং পশুপালন বিষয়টা ওরা হচ্ছে একটু একটু করে শিখে নিয়েছে। কারণ একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে মানুষ কিন্তু কোনো সময়ে হচ্ছে কোনো জায়গায় প্রাচীনকালে স্থায়ীভাবে বসবাস করতে পারে, কারণ তখন মানুষের খাদ্যের একটা অনিশ্চয়তা ছিল। তো মানুষ যখন হচ্ছে নিজের খাদ্যের যখন নিশ্চয়তা তৈরি করতে পেরেছে, তখনই মানুষ কোনো একটা জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। তো সেজন্য বলা হচ্ছে, আমরা বলি যে প্রায় 20,000 বছর আগেই কৃষির উৎপত্তি। তো কিন্তু 20,000 আগে কৃষি উৎপত্তি হলে কি হবে, এখানে বলা হচ্ছে 50,000 বছর আগে হচ্ছে উনি কৃষির উৎপত্তি হয়েছে। মানে উৎপত্তি ঠিক বলা যাবে না, ধরো যে প্রকৃতির খেয়ালকে মানুষ হচ্ছে ওই সময় থেকে আস্তে আস্তে মানুষ উপলব্ধি করতে শিখেছে, সেটার কথাই বলা হচ্ছে। তো এই সময় মানুষ আবার কি করেছে দেখো, যে প্রথমে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন গুহা এবং গাছে বসবাস করেছে। এরপরে মানুষ আরও সুসংহত হয়ে মাটিতে নেমে প্রায় গোলাকৃতির ঘর তৈরি করেছে। দেখো যে ওই সময় হচ্ছে ওরা প্রথমে গুহায় ছিল, গাছে ছিল, এরপরে হচ্ছে গোলাকৃতির ঘর তৈরি করেছে। এবং এই ধাপটাকেই হচ্ছে ডক্সিয়াডিস বলেছেন যে বসতির প্রথম ধাপ বলে উনি উল্লেখ করেছেন, বসতির পরিবিবর্তনের প্রথম ধাপ বলে উনি উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে যাই। তো দ্বিতীয় ধাপটা হচ্ছে এই পর্বতটি প্রায় হচ্ছে 10,000 বছর আগের ঘটনা। তো এই সময় মানুষ হচ্ছে গ্রামের একটা গড়ন, ওরা সুস্পষ্ট গড়ন হচ্ছে ওরা তৈরি করতে পেরেছে। মোটামুটি একটা গ্রাম, ধরো যে গ্রামের জন্য হচ্ছে যেগুলো দরকার মানুষ হচ্ছে ওই সময় হচ্ছে কিছু তৈরি করেছে। এবং এই সময় মানুষ কৃষিকে আরও ভালোভাবে আয়ত্ত করেছে, কারণ এই সময় কিন্তু মানুষ কৃষিক্ষেত্রে ওরা লাঙ্গলের ব্যবহার শুরু করেছিল। কারণ আমরা জানি যে কৃষিতে লাঙ্গলের ব্যবহার শুরু হয়েছে আনুমানিক 10,000 বছর আগে। তার মানে এই সময় কিন্তু মানুষ যে কৃষিকাজটা করত, এই সময় মানুষ কিন্তু লাঙ্গলও ব্যবহার করেছে। তো তবে এইসব ঘটনা কিন্তু খুব সহজে ঘটে যায়নি। তো কালের আবর্তনে ভুল এবং শুদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটেছে। তো এবং এই সময় মানুষ হচ্ছে প্রকৃতির খেয়ালকে অনুভব করতে পেরেছে এবং মানুষ এখানে আরও কাছাকাছি এবং সংঘবদ্ধভাবে বসবাস শুরু করেছে। তাদের পরস্পরের মধ্যে যোগাযোগ বেড়েছে এবং আরও কাছাকাছি থাকার প্রবণতা ওরা তৈরি করেছে। কিন্তু মানুষ এ সময়ে নিজেকে আর ছোট্ট ঘরে আবদ্ধ রাখেনি। তাই এই সময় ঘরের আয়তন, ঘরের পরিবারের জনসংখ্যা কিছুটা বেড়েছে এবং প্রকৃতিতে হচ্ছে একটা ভিন্নতা তৈরি হয়েছে। এবং এই ঘটনাকেই হচ্ছে ডক্সিয়াডিস দ্বিতীয় ধাপ হিসেবে এটাকে অভিহিত করেছে। তার মানে এই সময় দেখো যে স্থায়ীভাবে গ্রামের পতন ঘটেছে এই সময়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তৃতীয় ধাপে যাই। তৃতীয় ধাপটা হচ্ছে পৌর বসতির এই প্রাথমিক পর্ব। তো এখন থেকে প্রায় হচ্ছে এটা 5 থেকে 6,000 বছর আগের ঘটনা। এই সময় হচ্ছে কিছু কিছু গ্রামের অবস্থান ও অন্যান্য সামাজিক সুবিধা থাকার কারণে মানুষ ছোট ছোট নগর জীবনের আঙ্গিক তৈরি করেছে। মানে কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো যে আমরা এই গ্রামের মধ্যে আমরা যে হাটগুলো দেখি, এই হাটগুলো কিন্তু গ্রামের অন্যান্য জায়গাগুলোর তুলনায় কিন্তু এই হাটে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। এবং
তো ঠিক এরকম যে প্রাচীনকালেও এরকম কিছু কিছু গ্রামের অবস্থানের কারণে এই গ্রামগুলোতে ছোট ছোট কিছু নগর জীবনের আঙ্গিক তৈরি হয়েছে। এবং এই সময় হচ্ছে মানুষ আবার কী করতো, যে এলাকা ভিত্তিক একটা যুদ্ধ লেগে থাকতো। তো সে কারণে কি করেছে, যে বৈরী শক্তি থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিজেদেরকে সুরক্ষা রাখতে ওরা দুর্গ তৈরি করেছে। এবং এই দুর্গগুলোতে হচ্ছে বিপদের সময় এখানে ওরা কি করেছে, লুকিয়ে থাকতো। তো এবং এই দুর্গের ভিতরের পৌর বসতিতে জ্যামিতিক ধারণার প্রাধান্য বিশেষভাবে চোখে পড়ে। মানে দুর্গের ভিতরে হচ্ছে যে ঘরবাড়িগুলোর ধরনটা, এটা অনেকটা হচ্ছে জ্যামিতিক ধরন। এবং সময়ের আবর্তনে এই বসতির আয়তন বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে কেন্দ্র বা বিভিন্ন ধরনের গ্রন্থি গড়ে উঠেছে। তো মানুষ বসতির শুধুমাত্র এই সময় মানুষ শুধুমাত্র হচ্ছে আনুভূমিকভাবে হচ্ছে বসতির বিস্তৃতি করেনি, তবে এই সময় হচ্ছে বাড়িগুলোর মধ্যে উল্লম্ব বৃদ্ধির কৌশলও হচ্ছে এই সময় মানুষ আয়ত্ত করেছে। তার মানে দেখো যে ওই সময় হচ্ছে কিছু দোতলা ঘরবাড়ি হচ্ছে তৈরি হয়েছে। এবং বর্তমানে আমরা এই যে বহুতল বিশিষ্ট যে ভবন এবং হচ্ছে এই যে বর্তমানে হচ্ছে আমরা যে বহুতল ভবনগুলো দেখি, এগুলো কিন্তু ওই আগের কার বসতির হচ্ছে ধরন থেকেই আমরা এটা পেয়েছি। তো এরপরে হচ্ছে আমরা চতুর্থ ধাপ, যেটাকে আমরা পৌর বসতির উত্তরণ পর্ব বলছি। তো এই সময়কার পৌর বসতিগুলো খুব জমজমাট অবস্থায় বেড়ে উঠেছে। তো কোনো কোনো নগরপুঞ্জগুলো এত বড় ছিল যে এগুলোর ব্যাসার্ধ প্রায় 30 কিলোমিটার পর্যন্ত হয়েছে। তো মানুষ এই সময় প্রকৃতির সকল বাধাকে জয় করতে পেরেছে এবং দুর্গম এলাকাতেও হচ্ছে মানুষ বসতি গড়ে তুলেছে। তো কিন্তু এই জয়ের প্রক্রিয়ার ফলে প্রকৃতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তার মানে দেখো যে আমরা উন্নয়ন করছি, উন্নয়ন করতে 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 আমরা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি যে আমরা আমাদের নিজেদের অজান্তেই হচ্ছে আমরা প্রকৃতিকে হচ্ছে কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছি। তো প্রকৃতি যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রকৃতি যদি ভালো না থাকে, মানুষও কিন্তু ভালো থাকতে পারবে না, সেটাই হচ্ছে নিয়ম। তো দেখো এই সময় হচ্ছে এই যে প্রকৃতিকে যখন আমরা ক্ষতি করছি, ক্ষতি করার এক সময় হচ্ছে শিল্প বিপ্লব হয়ে গেল। এবং শিল্প বিপ্লব যখনই হয়ে গেল, প্রকৃতির দূষণ প্রক্রিয়া হচ্ছে আবার নতুনভাবে নতুন উদ্যমে শুরু হয়ে গেল। তো এটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আমরা নিজেরাই হচ্ছে নিজেদের সৃষ্টিতে আমরা হচ্ছে বন্দী হতে চলেছি। মানে নিজেরাই হচ্ছে নিজেদের সৃষ্টির মধ্যে আমরা বন্দী হয়ে চলছি। তো এটাকে হচ্ছে পৌর বসতির উত্তরণ পর্ব হিসেবে উনি অভিহিত করেছেন, বা এটা হচ্ছে ওনার চতুর্থ ধাপ। তো এরপরে হচ্ছে আমরা পঞ্চম ধাপে চলে যাই। তো এই সময় একাধিক নগর মিলে হচ্ছে বিভিন্ন ধরনের মহানগর তৈরি হয়েছে। তবে এই বসতির এই পর্যায়ে হচ্ছে আমরা একটা সার্বজনীন এবং নৃগোষ্ঠীর এক মহাসমাবেশ হিসেবে আমরা এটাকে অভিহিত করতে পারি, যেটা পঞ্চম ধাপ বা হচ্ছে পৌরপুঞ্জ পর্ব। তো এখানে ওই যে একটু আগে যেটা বললাম, বিভিন্ন ধরনের কখনো কয়েকটা নগর একত্রিত হয়ে মহানগর তৈরি হয়েছে। যেমন আমরা যদি হচ্ছে এখন বলি নারায়ণগঞ্জ বা গাজীপুর, দুটার মধ্যে দুইটা শহরই কিন্তু এখন ঢাকার সাথে প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে। যেমন ধরো যদি আমরা সাভারের কথা যদি বলি, সাভারও হচ্ছে একাকার, আর উত্তরার কথা যদি বলি একই হয়ে গেছে। মানে এভাবে মিলেমিশে হচ্ছে এক মহানগরের তৈরি হয়েছে। এবং বিভিন্ন পরিকল্পনাবিদেরা অনুমান করছেন যে পৃথিবীর জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় নগরের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এবং এভাবে যদি চলতে থাকতে এই শতাব্দীর মাঝামাঝিতে আনুমানিক 200 থেকে 300 কোটি লোক বিশ্বের পৌরপুঞ্জগুলোতে
তো সুতরাং আমরা বলতে পারি যে বসতির বিবর্তনের বর্ণনায় নৃবিজ্ঞানীদের ব্যাখ্যায় প্রাগ ঐতিহাসিক বিবরণের প্রাধান্য দেখা যায়। অন্যদিকে এই ডক্সিয়াসের বসতির প্রাথমিক পর্যায়গুলোর গঠন প্রক্রিয়া সম্পর্কে উনি তেমন প্রাধান্য দেননি, বরঞ্চ পৌর বসতির সূচনা এবং এগুলোর ঐতিহাসিক বিবর্তন বেশ গুরুত্বের সাথে উনি বর্ণনা করেছেন। তো একজন স্থপতি হিসেবে তার ব্যাখ্যায় পৌর বসতি প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিকভাবে আমরা ধরে নেব। তো যাই হোক, এটা হচ্ছে ডক্সিয়াডিসের হচ্ছে বসতির বিবর্তনবাদ। তোমরা এই তত্ত্বটি একটু ভালোভাবে দেখে নিবে। তো আমরা এখানে আবার কিছু ক্ষণস্থায়ী আবাস বা কিছু ধরনের বসতি সম্পর্কে আমরা একটু ধারণা নিব। যেমন ধরো যে পৃথিবীতে কিছু কিছু লোক আছে, যে লোকগুলো হচ্ছে এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসতি ছাড়া, মানে স্থায়ী কোনো আবাসস্থল ছাড়া বিভিন্ন জায়গায় বসবাস করে। তো এ ধরনের বসবাসকৃত লোকজনের বসতিকে হচ্ছে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো যে এগুলোর মধ্যে আছে হচ্ছে বিচরণশীল জনগোষ্ঠীর ক্ষণস্থায়ী আবাস, তারপরে হচ্ছে একটা আছে কালক্ষেপী জনগোষ্ঠীর অস্থায়ী আবাস এবং স্থিত জনগোষ্ঠীর স্থায়ী আবাস। তো আমরা এই কয়েকটা জনগোষ্ঠীর বসতি সম্পর্কে আমরা যদি একটু দেখি, যেমন প্রথমটা হচ্ছে বিচরণশীল জনগোষ্ঠীর ক্ষণস্থায়ী আবাস। তো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের উপর প্রাচীনকালে যে কোনো বসতির স্থায়িত্ব নির্ভর করে, সেটা আমরা তো জানি যে শিকারী ও খাদ্য সংগ্রাহক মানব গোষ্ঠীর বসতির প্রকৃতি হলেও ক্ষণস্থায়ী। তো কখনো এ ধরনের জনগোষ্ঠী হচ্ছে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং এরা খুব ঘন ঘন জায়গা বদল করে। এ ধরনের বসতিতে বসবাসরত লোকজনের সংখ্যা খুব বেশি না, মানে এটা হচ্ছে ছোটোখাটো একটা দল হয়ে থাকে। এটা হচ্ছে 10 থেকে 100 জনের মতো হচ্ছে একটা দল। তবে এরা ঠিক কোথায় রাত্রে ঘুমাবে বা রাত্রে কোথায় ঘর তৈরি করবে ওদের কোনো পরিকল্পনা থাকে না। তো দিনের শেষের দিকে দলপতি হচ্ছে সুবিধা মতো একটা জায়গা নির্বাচন করে এবং সেখানে হচ্ছে ঘর তোলার উদ্যোগ নেয় এবং সেখানে কতদিন থাকার পরে ওরা আবার জায়গা বদল করে। তো স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদের যখন হচ্ছে ঘাটতি দেখা দেয়, তখন হচ্ছে এরা আবার জায়গা পরিবর্তন করে। তো এই ধরনের বসতিকে হচ্ছে বিচরণশীল জনগোষ্ঠীর ক্ষণস্থায়ী আবাস হিসেবে হচ্ছে অভিহিত করা হয়। তার মানে দেখো যে ওদের কোনো হচ্ছে স্থায়ী কোনো আবাস নেই, ওদের হচ্ছে ওরা ঘন ঘন বলদল করে। তো তোমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু দেখে নিবা। তো এরা সাধারণত গুহায় নিজেদের বাসস্থান হিসেবে শিকারী জনগোষ্ঠী ব্যবহার করে। তবে আজকের সময়ে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় কিছু কিছু উপজাতি গোষ্ঠী এখনও গুহায় বাস করে। তো এছাড়াও এইসব উপজাতীয় স্থানীয়ভাবে পাওয়া উপকরণের সাহায্যে আবাস নির্ভর করে, যেমন গাছগাছরা, ছাল, ঘাস, বাঁশ ইত্যাদি সামগ্রীকে হচ্ছে ওরা তৈরি করে নেয়। তবে এগুলো যে শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি পাওয়া যায় না, তবে এগুলো শীত প্রধান দু একটি জায়গাতে হচ্ছে এগুলো পাওয়া যায়। তো যেমন ওদের আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে, ওরা বিশেষ করে ওদের হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা জায়গা পরিবর্তন করার একটা কারণ হচ্ছে কি, ওরা হচ্ছে যেখানে ঘুমায় তার কাছাকাছি জায়গায় ওরা হচ্ছে মলমূত্র ত্যাগ করে এবং এগুলো থেকে একসময় খুবই দুর্গন্ধ বের হয় এবং এই দুর্গন্ধের কারণে ওরা হচ্ছে ওখান থেকে জায়গা পরিবর্তন করে। তো এরা কিছু সংগ্রহ বা শিকার করেছে তা তাৎক্ষণিকভাবে এটা খেয়ে নেয়। এটা সাধারণত কিছু কিছু লোকজন হচ্ছে কাঁচা খেয়ে নেয়, আবার অনেকেই হচ্ছে এগুলো প্রক্রিয়াজাত করতো বা হচ্ছে প্রক্রিয়াজাত বলতে গিয়ে হচ্ছে এগুলোকে হচ্ছে একটু আগুনে পুড়িয়ে হচ্ছে ওরা খেত এবং এরা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল। তবে এই প্রকৃতির লোকেরা প্রকৃতির উপর তো খুবই নির্ভরশীল, বা কখনো যখন প্রাকৃতিক দুর্যোগ হলে ওরা মানে কি বলে ওদের জীবন
খুবই হচ্ছে কষ্টে অতিবাহিত হয় বা অনেকে হচ্ছে মৃত্যুবরণ করে, এবং এটা তাদের প্রকৃতির সাথে এক ধরনের অভিযোজন বলা চলে। দেখো যে ওদের কি অবস্থা। এরপর দেখো কালখেবি জনগোষ্ঠী। তো এই শ্রেণীর জনগোষ্ঠীর অধিবাসীরা জায়গা বদল করে 3-4 বছর পর পর। তো এদের জায়গা বদল ক্ষণস্থায়ী বসতি থেকে কিছুটা হচ্ছে দীর্ঘমেয়াদী। অস্থায়ী বসতির লোকজন একই সাথে কৃষিকাজ এবং শিকার দুটাই করে। তো গাছ কুড়িয়ে জমি তৈরি করে ওরা হচ্ছে 3-4 বছর একই জমিতে চাষ করে আবার অন্যত্র চলে যায়। লাঙ্গল ছাড়া চাষাবাদ করে বলে খুব তাড়াতাড়ি জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফলে অনেকটা বাধ্য হয়ে ওরা স্থান পরিবর্তন করে। তো এটা আমরা হচ্ছে অনেকটা জুম চাষের মতো বলতে পারি। তো এই চাষাবাদের পদ্ধতি অনেকটা পার্বত্য চট্টগ্রামে হচ্ছে এক ধরনের স্থানান্তরিত কৃষি বলতে আমরা যেটা বুঝি, এ ধরনের কৃষির মধ্যে আমরা দেখি। তো এছাড়াও মধ্য আমেরিকা, আফ্রিকা, পূর্ব এশিয়া, হিমালয় সংলগ্ন ভারত এবং নেপালে এ ধরনের বসতির দৃষ্টিগোচর হয়। এছাড়াও হচ্ছে মেরু অঞ্চলের স্কিমো এবং হচ্ছে মরু অঞ্চলের বেদুইন হচ্ছে এ ধরনের অস্থায়ী বসতির নিদর্শন দেখা যায়। তো এরপরে হচ্ছে আমরা স্থিত জনগোষ্ঠীর স্থায়ী বসতি। তো যে কোনো বসতির স্থায়িত্ব নির্ভর করে হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের ভিত্তিতে। তো মানুষের উদ্ভাবনী শক্তির উপর এবং প্রকৃতি প্রদত্ত দানগুলোর বৃদ্ধির কারণে একটি স্থানে বসতি হচ্ছে টিকে থাকে। তো আবাদযোগ্য চাষের জমির উপর হচ্ছে এগুলোও নির্ভর করে। স্থানান্তর কৃষির মাধ্যমে প্রাচীনকালে ইউরোপে বহু লোক জীবনযাপন করেছে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ একই জমিতে উপযোগ করে ফসল ফলানো কৌশল আয়ত্ত করার সুফল হিসেবে স্থায়ী বসতির সূত্রপাত। বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং ভারতে অনেক উপজাতিরা তাদের চাষাবাদ পদ্ধতি এখনও অনুসরণ করত। দেখা যায় যে জনসংখ্যার চাপ এবং চাষ পদ্ধতির পরিবর্তন হলে এবং ভূমির বিপন্নতার কারণে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করেছে। তাছাড়া অনেক সময় মানুষ তার সামাজিকতা রক্ষা স্থায়ী বসতি গড়ে তুলেছে। কোনো এক সময় সুনির্দিষ্ট একটি কারণে একটি বসতির বিলুপ্ত হতে দেখা যায়। এই প্রকার বসতিকে আমরা প্রায় স্থায়ী বসতি বলতে পারি। কোনো স্থানে খনিজ তেল বা অন্য কোনো খনিজ সম্পদ বা বন সম্পদকে কেন্দ্র করে একটি বসতি গড়ে ওঠে, কিন্তু সম্পদ শেষ হয়ে গেলে আবার সেই বসতিও বিলুপ্ত হয়ে যায়। যেমন মধ্যপ্রাচ্যের তেলের খনি, যুক্তরাষ্ট্রের কয়লার খনির উপর নির্ভর করে এ ধরনের স্থায়ী বসতি লক্ষ্য করা যায়। কিন্তু আবার এই বসতিগুলা সময়ের প্রয়োজনে আবার এগুলো সম্পদগুলো যদি হারিয়ে যায়, এই বসতিগুলো একসময় হারিয়ে যায়। তো এইগুলোকে হচ্ছে আমরা স্থায়ী বসতি হিসেবে আমরা অভিহিত করছি। তো আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত পড়ব। তো আগামী ক্লাসে আমরা আরও হচ্ছে কিছু অংশ পড়ব, যেমন ধরো স্থায়ী বসতির একক সমূহ, তারপরে গ্রামীণ বসতির হচ্ছে কীভাবে উৎপত্তি লাভ করলো, গ্রামীণ বসতির কী কী ধরনের প্রকারভেদ আছে, এইগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করবো। তো তোমরা এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে।